হাই ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম একটা নতুন ক্লাসে। তোমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর এক্সাম ডেট পেয়ে গেছো। তার উপরে একটা প্র্যাকটিস সেশন আমরা ইউটিউবে নিচ্ছি এবং তার সঙ্গে আমাদের কিছু কোশ্চেন আছে। টপ 50 এমসিকিউজ আজকে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এক্সামটাকে সামনে রেখে। তো আমাদের প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রশ্নটা, which among the following is related to the history of Kashmir? কাশ্মীরের ইতিহাস নিয়ে যে বইটা এইখানে গুরুত্বপূর্ণ সেটা কোনটা? রাজতরঙ্গিনী, অশোকবদন, বিক্রমবর্ষীয়ম, অর্থশাস্ত্র। তো কাশ্মীরের ইতিহাস আমরা প্রথম যে বইটাতে পাই সেটা হচ্ছে রাজতরঙ্গিনী, কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে, যেটা আমাদের হিস্ট্রি অফ কাশ্মীরকে, কাশ্মীরের সম্পর্কে আমাদের জানায়। তো এটার অ্যান্সার হবে এ। তো নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে দ্য সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বিকজ। সাইমন কমিশন বয়কট করা হয়েছিল, কারণটা কি? ইট ইট ওয়াজ অল হোয়াইট অ্যান্ড ইনক্লুডেড নো ইন্ডিয়ান মেম্বার। ইট প্রপোজ পার্টিশন। ইট এইম টু ইম্পোজ মোর ট্যাক্স। ইট সাপোর্ট দ্য প্রিন্সলি স্টেট। এখানে যে অপশন রয়েছে, সাইমন কমিশন 1919-এর ভারত শাসন আইনটাকে পর্যালোচনা করার জন্য 10 বছরের মধ্যে একটা কমিশন গঠন করতে হবে, সেই হিসেবে সাইমন কমিশন আসবে। উদ্দেশ্য ভারতের সাংবিধানিক সংস্কার, এবং সাইমন কমিশন তৈরি হবে 1927 লন্ডনে। এটা ভারতে আসবে 28-এ এবং রিপোর্ট দেবে 30-এ। এইখানে 7 জন মেম্বার নিয়ে থাকবে এই কমিশন, যেখানে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে ভারতীয়রা এই কমিশনকে বয়কট করবে। তাই এটার অ্যান্সার হচ্ছে এ। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা যাব সেটা হচ্ছে এটা, যে হুইচ ভক্তি সেন্ট ওয়াজ নোন ফর হিজ ওয়ার্ক ইন কন্নড় লিটারেচার। কন্নড় লিটারেচারের সঙ্গে যুক্ত ভক্তি লিডারদের মধ্যে কে? আমরা কবি, তুলসীদাস, মীরাবাই, পুরন্দর দাস, এই 4 জন আমাদের অপশনে রয়েছে। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে পুরন্দর দাস। এই পুরন্দর দাস হচ্ছেন ভক্তি আন্দোলনে কন্নড় সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা, দ্য ফেমাস ভক্তি সেন্ট কম্পোজ সুরসাগর। সুরসাগর একটা বই। এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন সুরদাস। আমাদের এখানে সবাই ভক্তি লিডার, কবি তুলসীদাস, মীরাবাই, এরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় বিখ্যাত। যেমন কবিরের লেখা দোহা এবং ভিজক, তুলসীদাসের লেখা রামচরিত মানস, মীরাবাই ব্রজবুলি ভাষায় আর প্রতিষ্ঠাতা। এবং এই কারণে এগুলো সব কটাকেই তোমাকে খেয়াল রাখতে হবে, অপশনগুলোকেও কেয়ার করতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এটা, রাউন্ড টেবিল কনফারেন্স ওয়ার এইমেট। রাউন্ড টেবিল কনফারেন্স 30, 31, 32 এরকমভাবে যদি আমরা ধরি তাহলে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। এই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করতে হবে, এবং যেখানে অপশন রয়েছে ডিসকাসিং কনস্টিটিউশনাল অ্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া, নেগোসিয়েশন পিস ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, এস্টাবলিশ সেপারেট স্টেট ফর মুসলিম, এন্ডিং দ্য ব্রিটিশ রাজ। এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা, অল পার্টি মিটিং এখানে হবে। তো কংগ্রেস প্রথম এবং তৃতীয়তে পার্টিসিপেট করবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নোন ফর প্রমোটিং ইউনিটি বিটুইন হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম ইউনিটির প্রমোটিংয়ে অনেকজন আছে, যেমন ধরো আমরা যদি বলি কবি চৈতন্যদেব, রামানন্দ, এদের প্রত্যেকেরই হিন্দু মুসলিম শিষ্য থাকবে এবং হিন্দু মুসলিম ইউনিটির ওপর কাজ করবে। তো এখানে যেহেতু কবির রয়েছে, তো আমাদের অ্যান্সারটা নেব কবির। নেক্সট আমরা যদি যাই তাহলে আমরা দেখব এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দ্য 3 মেন কম্পোনেন্ট অফ গান্ধিয়ান এরা।
তো গান্ধী এরা বলতে তুমি 1919 প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে অথবা 20 থেকে 48 পর্যন্ত গান্ধী এরা বলতে পারো। এই পিরিয়ডটাতে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট ইনক্লুডেড। এই পিরিয়ডে তিনি যে মতাদর্শ মেনে তার তার রাজনৈতিক পরিচালনা করেছিলেন, অহিংস অসহযোগ আন্দোলন, সত্যের প্রতি প্রতিষ্ঠিত এবং স্বদেশী বিষয়গুলোর ওপরে অবশ্যই তিনি বিশ্বাস রেখেছিলেন। এবং এই কারণে অহিংসা, সত্যাগ্রহ, স্বদেশী, এই তিনটে আমাদের অ্যান্সার হবে। তিনি কখনোই বৈপ্লবিক কার্যকলাপকে প্রায়োরিটি দেননি, তাই এটার অ্যান্সার হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অহিংস, সত্যাগ্রহ এবং স্বদেশী, এই তিনটে বিষয় তার মতাদর্শে দেখতে পাওয়া যায়। ব্যাটেল অফ টালিকোটা, এই ব্যাটেল অফ টালিকোটাটা যুদ্ধে বিজয়নগর ফাইনালি বাহমনি রাজ্যের কাছে পরাজিত হবে এবং এই বিজয়নগর রাজ্যের বাহমনির সঙ্গে লড়াই এন্ড হবে। বিজয়নগর রাজ্যটা এন্ড হবে না, কারণ বিজয়নগর রাজ্যটা আরবিডু ডায়নাস্টিতে কনভার্ট হয়ে ছোট হয়ে যাবে, তারপরে আর বিজয়নগর বাহমনির লড়াই আমরা পাবো না, কিন্তু ডায়নাস্টির এন্ড নয়। এই ব্যাটেল অফ টালিকোটা যখন হচ্ছে তখন হচ্ছে মুঘল সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে হচ্ছে। মুঘল সম্রাট আকবরের পিরিয়ডে, আকবরেরও এখানে এই যুদ্ধে কোনো পার্টিসিপেশন নেই, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দ্য হিস্টোরিক মিটিং অ্যাট দ্য মুম্বাই সম্রাট হোটেল। মুম্বাইয়ের সম্রাট হোটেলে গান্ধী এবং জিন্নার মধ্যে একটা আলোচনা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? দেশভাগের ঠিক সময় ভারতের ঐক্য বজায় রেখে ভারতীয় রাজনীতিতে গান্ধী দেশভাগের পক্ষে অবশ্যই ছিলেন না, এবং তিনি এই বিষয়ে আলোচনার জন্যে জিন্না এবং গান্ধীর যে আলোচনা হয়েছিল সেটা মুম্বাইয়ের সম্রাট হোটেলে 1944 সালে এই আলোচনাটা হয়েছিল, 1944 সালে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা, হু ওয়াজ দ্য মারাঠা লিডার রেসপন্সিবল এক্সপেনশন অফ মারাঠা ইনফ্লুয়েন্স ইন নর্থ ইন্ডিয়া। মারাঠা ইনফ্লুয়েন্স নর্থ ইন্ডিয়াতে যিনি দেবেন, এখানে যেরকম রয়েছে শাহু বাজিরাও 1, বালাজি বাজিরাও, মাধবরাও 1, এই যে অপশনগুলো রয়েছে তাতে আমরা দেখব যে মারাঠা সাম্রাজ্যের যে এরিয়াটা সেটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সব থেকে বেশি ছিল যার পিরিয়ডে, সেটা হচ্ছে বাজিরাও 1 বা প্রথম বাজিরাও। এনার পিরিয়ডেই নর্থ ইন্ডিয়ায় মারাঠা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, তো সেই জন্যে বাজিরাও প্রথম বা প্রথম বাজিরাও আমাদের অ্যান্সারটা হবে। নেক্সট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এখন, হুইচ লিডার প্রপোজ দ্য কনসেপ্ট অফ টু নেশন থিওরি। হিন্দু মুসলিম দুটো ভিন্ন জাতি, তাদের জন্যে আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজন, এবং এই আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজনেই আমরা দেখতে পাবো স্বাধীনতার সময় পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি হবে। তাহলে পাকিস্তান কনসেপ্টটা নিয়ে অনেকগুলো তত্ত্ব আছে, মোহাম্মদ ইকবালের আছে, চৌধুরী রহমত আলী আছে, আলটিমেটলি যার মতাদর্শটাকে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হবে সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তো এখানে যেহেতু অপশনে মোহাম্মদ আলী জিন্নাহ আছে, সেই হিসেবে এটার অ্যান্সার হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ অন হুইচ ডেট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীর সর্বভারতীয় শেষ মুভমেন্ট, এবং এটা হচ্ছে সব থেকে বেশি মাস মুভমেন্ট, মাস পার্টিসিপেশন, বা গান্ধী যে মুভমেন্টগুলো করছে সেই মুভমেন্টগুলোর মধ্যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে হবে। 8 আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্কে এই মুভমেন্টটা স্টার্ট হবে, তো এই জন্যে এটার অ্যান্সার হবে এ 8 আগস্ট 1942, এটাই আমরা অ্যান্সার নেব। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে হুইচ ট্রাভেলার ভিজিট বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ারের যে ফরেন ট্রাভেলাররা এসেছিল, শুধু বিজয়নগরে আসেনি, বাহমনি ডায়নাস্টিতেও এসেছিল, বা ওই সময়
বিজয়নগর বাহমনি ডায়নাস্টি যখন এস্টাবলিশড হচ্ছে সেই সময় দিল্লিতেও ভিজিট করেছিল, যেমন ইবন বতুতা। তাই স্বাভাবিকভাবে বিজয়নগর এম্পায়ার কৃষ্ণদেব রায়ের পিরিয়ডে যিনি ভারতবর্ষে আসছেন তিনি হচ্ছেন দামিনোপায়েজ। এই দামিনোপায়েজই কৃষ্ণদেব রায়ের পিরিয়ডে আসছেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা ক্রিপস মিশন 1942। ক্রিপস মিশন এমন একটা টাইমে ভারতবর্ষে আসছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 পর্যন্ত চলছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের সাহায্যের জন্য, ব্রিটিশকে যাতে ভারতীয়রা সাহায্য করে সেই জন্য ক্রিপস মিশন ভারতে আসবে, এবং এক্ষেত্রে ভারতীয়রা দোলাচলে পড়ে যায়, কারণ নেতাজি জাপানের পক্ষে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, আবার ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের হয়ে জাপানের এগেনস্টে লড়াই করছে, জার্মানির এগেনস্টে লড়াই করছে। সেই জন্যে ভারতীয়দের পূর্ণ সমর্থনের জন্য এই ক্রিপস মিশনটা আসে। তো সেই কারণে এটার অ্যান্সার হবে বি, নিগোসিয়েশন উইথ ইন্ডিয়ান লিডার ফর সাপোর্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সাফল্য চেয়েই এই কমিশনটা আমাদের ভারতবর্ষে আসবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে জায়গিদারি সিস্টেম। আমরা অনেকগুলো সিস্টেম মিডিয়েবল পিরিয়ডে পাবো, যেমন ধরো ইকতা সিস্টেম সুলতানি পিরিয়ডে, বা মুঘল পিরিয়ডে মানসবদারি, প্লাস ওই মানসবদারি সিস্টেমের পর থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকতা বা মানসবদারি, সেটা একটা সামরিক শাসকদের জমি দান করার বিষয়ের উপর নির্ভর করা হয়েছে। এবারে জায়গিদারি সিস্টেমে যে কোনো মানুষকে জমি দান করার বিষয়টা রয়েছে। তো এই জায়গিদারি সিস্টেমটা আমরা মুঘল পিরিয়ডে ভারতবর্ষে দেখতে পাবো। তো এটার অ্যান্সার অবশ্যই এ হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডপ্টেড গোল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটাকে আমরা বলি পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজ 1929 সালে লাহোর সেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস গ্রহণ করবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা পূর্ণ স্বরাজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেটা প্রশ্ন করেছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দুরানি এম্পায়ার। দুরানি এম্পায়ারটা আফগানিস্তানে প্রতিষ্ঠা হবে। এবারে এই দুরানি রাজবংশটা বা দুরানি সাম্রাজ্যটা যিনি প্রতিষ্ঠা করবেন তিনি হচ্ছেন আহমদ শাহ আবদালি। এই আহমদ শাহ আবদালি দুরানি রাজবংশের প্রতিষ্ঠাতা আফগানিস্তানে। এরপরে হচ্ছে দ্য কনসেপ্ট অফ স্বরাজ। স্বরাজ মানে সেলফ রুল। এই কনসেপ্টটা ভারতবর্ষে বিভিন্ন রকমভাবে আসবে, বিভিন্ন অ্যাসপেক্টে আসবে। তো কংগ্রেসের প্ল্যাটফর্মের রেসপেক্টে যা অপশন আছে এখানে ধরে নিতে হবে কংগ্রেসের প্ল্যাটফর্মে প্রথম স্বরাজ কথাটা যিনি বলবেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। তার প্রেসিডেন্টাল স্পিচে স্বরাজ কথাটা বলবেন। তো সেই কারণে এটা বলেছে স্বরাজ ধারণাটি প্রথম কোন নেতার দ্বারা উত্থাপিত হয়েছিল, তাহলে আমরা এখানে দাদাভাই নওরোজিকেই অ্যান্সারটা নেব। আর লোকমান্য তিলক এই স্বরাজ শব্দটাকে নিয়ে একটা ফেমাস ডায়ালগ বলেছিলেন, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি যখন বলছে তখন সালটা হচ্ছে 1906। তার প্রেসিডেন্টাল স্পিচে নরমপন্থী চরমপন্থী বিভাজনকে আটকানোর জন্য উল্টো দিকে লোকমান্য তিলক স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাভ ইট, এটা 1916 সালে হোম রুল মুভমেন্টের সময় বলছেন। তো সেই কারণে প্রথম দাদাভাই নওরোজি বলবেন। এদের পরের জেনারেশন হচ্ছে গান্ধী এবং সুভাষচন্দ্র বসু, তাই এখানে অ্যান্সারটা দাদাভাই নওরোজিই হবে। তো দাদাভাই নওরোজি এটার অ্যান্সার। নেক্সট আমরা দেখব হুইচ ইস্যু ওয়াজ দ্য গান্ধী আম্বেদকর প্যাক্ট রিলেটেড টু। গান্ধী আম্বেদকর প্যাক্টটা যখন হবে সেটাকে আমরা পুনা প্যাক্টও বলতে পারি। এই পুনা প্যাক্টে আগে যেটা ঘটছে, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স শেষ হচ্ছে। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের এখানে রামসে ম্যাকডোনাল্ড হিন্দু ধর্মকে আপার কাস্ট লোয়ার কাস্টে ভাগ করার প্রচেষ্টা, সেটাকে আটকানোর জন্য গান্ধীজি
সেপারেট ইলেকটোরেটের পরিবর্তে জয়েন্ট ইলেকটোরেটে যাওয়ার ক্ষেত্রে গান্ধী আম্বেদকর চুক্তি খুব ইম্পর্টেন্ট, এবং এখানে গান্ধীজি যে পয়েন্টের উপরে আলোচনা করবেন, রিজার্ভেশন ফর দ্য ব্যাকওয়ার্ড ক্লাস, যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অনুযায়ী এটার অ্যান্সার হবে এ, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ বা লোয়ার কাস্টদের সংরক্ষণ, সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমাদের এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, হুইচ মুঘল এম্পায়ার শিফটেড ক্যাপিটাল আগ্রা টু দিল্লি। আমাদের অনেকগুলো ক্যাপিটাল শিফটিং এর ব্যাপার রয়েছে, তো মুঘল পিরিয়ডে এই জায়গাটা জিজ্ঞেস করছে কারণ এখানে যতগুলো অপশন আছে সবকটা মুঘল, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এই যে রুলারদের নাম রয়েছে তাতে আমরা মনে রাখবো যে শাহজাহান পার্মানেন্টলি আগ্রা থেকে দিল্লিতে ক্যাপিটাল শিফট করে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হু এস্টাবলিশড দ্য ডিপার্টমেন্ট অফ দেওয়ানি কোহি। দেওয়ানি কোহি হচ্ছে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টটা সুলতানি পিরিয়ডে যিনি ইন্ট্রোডিউস করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা। নেক্সট আমরা দেখব দ্য চেহেলগানি, তরকানি চেহেলগানি বা বন্দেগানি চেহেনগালি যাই বলুক না কেন, যেটাকে আমরা ইংরাজিতে বলি কোর্ট অফ 40, অর্থাৎ এর টোটাল মেম্বার হচ্ছে 40 জন। 40 জন স্লেভ অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে একটা মন্ত্রী পরিষদের মতো গঠন করা হবে, এবং সেটা ফর্ম যখন হবে তখন হচ্ছে ইলতুৎমিশ আর তুলে দেবে বলবন, দুটোই মনে রাখতে হবে। চেহেলগানি কোর্ট অফ 40, বন্দেগানি চেহেলগানি বা তরকানি চেহেলগানি একই জিনিস। এটাকেই ইংরাজিতে বলে কোর্ট অফ 40, যেটাকে 40 বা 40 চক্রও বলা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হবে ইলতুৎমিশ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা, লাহোর রেজলিউশন। লাহোর রেজলিউশন 1940, তাহলে ডেফিনেটলি আমাদের এটা খেয়াল রাখতে হবে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস 1929 সালে লাহোর সেশনে নিয়েছিল। মুসলিম লীগও 1940 সালে লাহোর রেজলিউশনে পাকিস্তান প্রপোজালটা নেবে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া এটা কংগ্রেস 1929 সালে নিয়েছে। এ সেপারেট নেশন ফর মুসলিম, এটাই আমরা অ্যান্সার নেব, কারণ এখানে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে পাকিস্তান প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ আমরা চিত্তরগড়ে যে তৈরি করবে, গুজরাট এবং মালওয়া ভিক্টরির যৌথ প্রতীক হিসেবে রানা কুম্ভ এই বিজয় স্তম্ভটা তৈরি করবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা মহাত্মা গান্ধীজির অনেকগুলো নাম আছে, ফাদার অফ নেশন, মহাত্মা, এই টাইটেলগুলো কে কাকে দিচ্ছে এটা আমাদের পরীক্ষায় আছে। তো বেসিক্যালি মহাত্মা টাইটেলটা রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে দেবেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আদি গ্রন্থ, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, যেটা গুরুমুখী স্ক্রিপ্টে লেখা। এটা শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে আমরা দেখতে পাবো দ্বিতীয় গুরু থেকে পঞ্চম শিখ গুরু পর্যন্ত এই বইটা লেখা হবে। তো এখানে পঞ্চম গুরু অর্জুন দেব আছেন, ইনি কম্পাইলেশনটা কমপ্লিট করবেন, কমপ্লিটেড করবেন, তাই এখানে অ্যান্সারটা হচ্ছে গুরু অর্জুন দেব, ইনি হচ্ছেন 5th গুরু অর্জুন দেব। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে এই প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে অনেক কিছু ঘটনা ঘটেছে, যেমন দ্য ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট, বিজি তিলক করেছেন, খিলাফত মুভমেন্ট, আলী ব্রাদার্স, সিপাহী বিদ্রোহ আমরা বলতে পারি, বা আমাদের ভারতের আন্দোলনকে কেন্দ্র করে সল্ট ট্যাক্স মুভমেন্ট গান্ধীজি করছেন, আদার্স অনেক লিডারও করছেন। তো মেন জিনিস হচ্ছে ভারতের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয় এই মুভমেন্টটা। যদি আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খালিফাকে কেন্দ্র করে খিলাফত মুভমেন্টটাই আমাদের ইন্ডিয়ান ইন্টারেস্টের ওপরে নয়।
তো সেই কারণে এটার অ্যান্সার হবে বি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হু রোড দ্য বুক এসে অন মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি। এসে অন মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি সতীশচন্দ্রের লেখা, মধ্যযুগের ভারতের ইতিহাসের ওপর একটা বিখ্যাত গ্রন্থ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা গোল্ডেন থ্রোন। গোল্ডেন থ্রোন মানে সোনার সিংহাসন, এবং এবং এটার মধ্যে আমরা দেখতে পাবো জটিল খোদাই করা নানা রকম আর্কিটেকচারের জন্য বিখ্যাত। এই সোনার সিংহাসনটা অ্যাকচুয়ালি বিজয়নগরের ওয়াদিয়ার রাজবংশের হাত ধরে, বিজয়নগরের আরাবিডু ডাইনাস্টির হাত ধরে ওয়াদিয়ার রাজবংশর কাছে যাবে। তো স্বাভাবিকভাবে এখানে অপশনে যেহেতু বিজয়নগর রয়েছে, তো বিজয়নগরটাই আমরা অ্যান্সার নেব, এবং পরবর্তীকালে ওয়াদিয়ারটাও অ্যান্সার হতে পারে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য মুসলিম লীগ ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য প্রাইমারি এম। মুসলিম লীগ তৈরি হচ্ছে 1906 সালে লর্ড মিন্টোর পিরিয়ডে। এই লর্ড মিন্টো টু এর পিরিয়ডে যখন তৈরি হচ্ছে তখন মুসলিম লীগ তৈরি করার জন্য যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে সিকিউরিং পলিটিক্যাল রাইট ফর মুসলিমদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য, মুসলিম সেফগার্ডের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হবে। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রথম থেকেই হবে, AIMLও বলতে পারি আমরা এই কারণে। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা দ্য ফেমাস চিতরগড় ফোর্ট, চিতরগড় দুর্গ, সিম্বল রাজপুত রেজিস্ট্যান্স, ওয়াজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ডাইনাস্টি। চিতরগড় ফোর্ট যে ডাইনাস্টির সঙ্গে যুক্ত সেটা হচ্ছে সিসোদীয় রাজবংশ। এই সিসোদীয় রাজবংশের জন্য বিখ্যাত। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস লিড টু এ সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন অ্যান্টিবিটিস সেন্টিমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। প্রথম ওয়ার্ল্ড ওয়ার 1914 থেকে 18 পর্যন্ত হবে। এই 14 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে ওঠার কারণ কি? এটা যদি দেখো, মন্টেগু চেমসফোর্ড এটা 1919, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919, নন কোঅপারেশন 1920, তাহলে এগুলো কোনোটাই অ্যান্সার হবে না। এগুলো প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে এগুলো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হয়ে যাবে ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোর্স রিক্রুটমেন্ট, হাই ট্যাক্স, ফুড স্টোরেজ, এগুলোর জন্য কালোবাজারি বেড়ে যাবে। নেক্সট আমরা দেখব হুইচ রাজপুত রুলার নোন অ্যাজ রায়পিথোরা। রায়পিথোরা নামে যে রাজপুত রুলার পরিচিত হবে তিনি চৌহান বংশীয় দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানকে আমরা রায়পিথোরা বলি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা, সেপারেট ইলেক্টোরেট। সেপারেট ইলেক্টোরেট মানে সম্প্রদায়গতভাবে আলাদা আলাদা করে ভোট দেবে। যেখানে হিন্দুরা থাকবে সেখানে হিন্দুরা, যেখানে মুসলিমরা থাকবে সেখানে মুসলিমরা। পরবর্তী এক্সটেনশন হবে অ্যাংলো ইন্ডিয়ান, শিখদের। তো প্রথম যেটা এই যে সেপারেট ইলেক্টোরেটের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইন্ট্রোডিউস করবে, এটা করবে ডি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে আমরা মর্লে মিন্টো রিফর্ম আইনও বলি। তো ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1909, এটাই তোমার অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা ব্ল্যাক অ্যাক্ট। ব্ল্যাক অ্যাক্ট হচ্ছে এমন একটা আইন যেখানে মানুষের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। সেই স্বাধীনতাটাকে কোনো মানুষকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে সাবমিট করে বলতে হবে কি কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী তার শাস্তি হবে। তো সেটাকে ভায়োলেট করা হচ্ছে এবং 2 বছর পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। সেই জন্য ব্ল্যাক অ্যাক্ট হিসেবে আমরা যে আইনটাকে নেব সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্টকেই আমরা ব্ল্যাক অ্যাক্ট বলবো। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে হচ্ছে 1947 15ই আগস্ট থেকে। তো 1947-এর 15ই আগস্টে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট যদি বলে লর্ড মাউন্টব্যাটেনই হবে।
কারণ চক্রবর্তী রাজাগোপালাচারী 48 থেকে হবে। এখানে বলেছে হুইচ লিডার কয়েন দ্য টার্ম ডু অর ডাই, করবো নয় মরবো, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি, সেই জন্য এখানে অ্যান্সার হবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। এরপরে যেটা আছে, দ্য নালন্দা ইউনিভার্সিটি ফ্লারিশ ডিউরিং দ্য রেন অফ হুইচ ডাইনাস্টি। নালন্দা ইউনিভার্সিটি 450 খ্রিস্টাব্দে তৈরি হচ্ছে এবং এটা তৈরি করছে কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্ত ওয়ান, সেই জন্যে এটা গুপ্ত ডাইনাস্টির সময় ফ্লারিশড হবে এবং পরবর্তী পর্যায়েও এটা এক্সিস্টেন্স থাকবে, কিন্তু গুপ্তদের আগে থাকবে না, গুপ্তদের পর অবধি থাকবে। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 লিড টু, ইন্ডিয়া ভারতের স্বাধীনতা আইনের ফলে কোন বিষয়টা আমরা দেখতে পারি? ব্রিটিশ শাসন থেকে ভারতের সম্পূর্ণ স্বাধীনতা, যেটা ইম্পর্টেন্ট। একক সংযুক্ত ভারত প্রতিষ্ঠা হয়নি, কারণ পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন 1885 সালে হয়ে গেছে, 1947 সালে নয়। ভারতের শেষ ভাইসরয়ের পদত্যাগ, এটাও খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা হচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যান রেকমেন্ড করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা ব্রিটিশ পার্লামেন্টে পাস করানো হবে এবং সেই হিসেবে ভারত স্বাধীনতা লাভ করবে 15ই আগস্ট, মানে 14ই আগস্ট রাত্রি 12টায় আমরা 15ই আগস্ট পালন করি। তো তখন ভাইসরয়ের পজিশনটা এন্ড হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এ, দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ। এই জায়গাটা আমরা যে অপশন রয়েছে তাতে এ আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা দেখব, হু ডিফিটেড হর্ষবর্ধন। হর্ষবর্ধনের স্টপেড ডেকান, ডেকান মানে দক্ষিণ ভারত, হর্ষবর্ধনের ডেকান, ডেকানের দিকে যে যে অগ্রসর সেটা বাধা যিনি দেবেন তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। ব্যাটেল অফ নর্মদায় পুলকেশী টু হর্ষবর্ধনকে পরাজিত করবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে এই জায়গাটায়, ব্রিটিশ পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল ওয়াজ এভিডেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট। আমরা ব্রিটিশদের পলিসি যেটা রয়েছে ভাগ করে শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমরা যে সময় দেখতে পাবো ভারতের ইতিহাসে ব্রিটিশরা হিন্দু মুসলিম ঐক্য বিনিষ্ট করে ভারতবর্ষে বেশি দিন রুল করার লক্ষ্যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা এনেছেন। এটা প্রথম আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গলের সময় বা বঙ্গভঙ্গের সময় মরলে মিন্টো আইনের মাধ্যমে। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, হুইচ ডাইনাস্টি ওয়াজ নোন ফর কনস্ট্রাক্টিং ফেমাস রক কাট টেম্পল ইলোরা। ইলোরার রক কাট টেম্পল যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন, এখানে রক কাট টেম্পল বলেছে, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে ইলোরার কৈলাসনাথ মন্দির যেটা সেটা তৈরি করছে রাষ্ট্রকূট রুলার কৃষ্ণা ওয়ান, সেই কারণে এটা আমরা অ্যান্সার নেব রাষ্ট্রকূট। ইলোরাতে কিন্তু হিন্দু বৌদ্ধ জৈন 3 ধরনের মন্দির আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হুইচ ইন্ডিয়ান রুলার ইজ নোন হ্যাভ পারফর্ম অশ্বমেধ। অশ্বমেধ যজ্ঞ পাওয়ারফুল রুলাররা অবশ্যই করবে, যে কোনো রাজা যদি করোনেশন করে তার মানে রাজ্যাভিষেক অবশ্যই করবে, অশ্বমেধ যজ্ঞটা পাওয়ারফুল রুলার হলে করবে। তো সেই রেসপেক্টে ভারতবর্ষে প্রথম অশ্বমেধ যজ্ঞ যিনি করছেন গুপ্ত রুলারদের মধ্যে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। এখানে সবই গুপ্ত রুলারদের নাম রয়েছে, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা প্রশ্ন করেছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্লে ওয়াজ রিটেন বাই কালিদাস। কালিদাস চন্দ্রগুপ্ত টু এর নবরত্নের একজন, সেই জন্য গুপ্ত পিরিয়ডে কালিদাস থাকবেন। তার লেখা বই যেটা সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। রত্নাবলী নাগনন্দা এটা হর্ষবর্ধনের লেখা, মৃচ্ছকটিকা শূদ্রক মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। তো স্বাভাবিকভাবেই সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অভিজ্ঞান শকুন্তলম। হর্ষচরিত এই বইটা হচ্ছে হর্ষবর্ধনের বায়োগ্রাফি এবং হর্ষের বায়োগ্রাফি হওয়ার ফলে
এই বইটা লিখবে হর্ষের কোট পোয়েট বাণভট্ট। বাণভট্ট লিখবে, মানে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েট উইথ রিলিজিয়াস রেভলিউশন ডিউরিং 6th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসিতে ভারতে ব্রাহ্মিক্যাল সুপ্রিমেসির এগেনস্টে, কাস্ট সিস্টেমের এগেনস্টে প্রতিবাদ জানিয়ে অনেকগুলো নতুন ধর্ম আসবে, যেখানে গৌতম বুদ্ধ, মহাবীর এবং গোশালা নেতৃত্ব দেবে। আদি শঙ্করাচার্য থাকবে না, ইনি ভক্তি মুভমেন্টের সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হবে সি। নেক্সট যেটা বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ সোর্স অফ মানি ফ্রম ক্লাইভ ফান্ড। পলাশির যুদ্ধের পর, বক্সারের যুদ্ধের পরও ক্লাইভ আছে। পলাশির যুদ্ধের সময়, বক্সারের যুদ্ধের পর ক্লাইভের আমরা পিরিয়ড পাবো, কিন্তু পলাশির যুদ্ধের পর আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের প্রচুর সম্পদ ব্রিটিশরা পলাশির যুদ্ধকে কেন্দ্র করে গ্রহণ করবে, এবং এই সময় আমরা দেখতে পাবো যে ক্লাইভ ফান্ড বলে একটা ফান্ড রেজ হবে। এটা কি করে তিনি করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বেতন এবং তার সেই বেতন থেকে করেছিলেন? না, সেটা দিয়ে করেননি। তিনি যেটা দিয়ে করেছিলেন সেটা হচ্ছে মানি লেফট বাই মির্জাফর, ফ্রম হিম অ্যাজ এ গিফট, এই হিসেবে তিনি এটা করেছিলেন। তো সেই কারণে এটার অ্যান্সার হবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য কেভ পেন্টিং অ্যাট অজন্তা। অজন্তা ইলোরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে আছে। অজন্তাতে পিওর বৌদ্ধ, এখানে বৌদ্ধ আর্ট পাবো। তার মানে অজন্তাতে পিওর বৌদ্ধ আর্ট যদি হয়, তাহলে এটা আমরা পাবো লাইফ অফ বুদ্ধা। অজন্তা পেন্টিংয়ে আমরা বুদ্ধের জীবনের চিত্র অবশ্যই পাবো, জাতকা স্টোরিও পাবো। নেক্সট যেটা প্রশ্ন করেছে, হুইচ রুলার ক্রেডিট উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা ইউনিভার্সিটি আমাদের পাল যুগে তৈরি হবে, এবং ধর্মপাল এটা তৈরি করবে। তো স্বাভাবিকভাবেই এটা অ্যান্সার হবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ধর্মপাল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ডায়নাস্টি। সাতবাহন ডায়নাস্টি দক্ষিণ ভারতের প্রথম সার্বভৌম ডায়নাস্টি, কারণ দক্ষিণ ভারত থেকে এরা উত্তর ভারত জয় করবে, এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক মগধের শুঙ্গ ডায়নাস্টির, কাম্ব ডায়নাস্টির লাস্ট রুলার সুশর্মনকে পরাজিত করবে, এবং তিনি সাতবাহন ডায়নাস্টির প্রতিষ্ঠাতা, যার নাম হচ্ছে শিমুক। এই শিমুকই হচ্ছেন সাতবাহন ডায়নাস্টির প্রতিষ্ঠাতা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে খুব ভালো করে পড়ো এবং আপকামিং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।